সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্প পাঠের আসরে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের শোনাতে চলেছি শক্তিপদ রাজগুরুর লেখা একটি গল্প। গল্পের নাম রাগ অনুরাগ। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। হরিমাধব বাবুর এমনিতে বেশ সাজানো সংসার, দুই ছেলেও কৃতী। একজন কোনো এক কলেজের অধ্যাপক, ছোট ছেলে এলাকার নামী ডাক্তার, ভালোই পসার। হরিমাধব বাবু নিজে এখানের বারের নাম করা উকিল, নিজের চেম্বার এদিকেই, মক্কেলের ভিড় সেখানে লেগেই আছে। ফৌজদারি কেসের বিশেষজ্ঞ তিনি। ফাঁসির আসামিকে তার সওয়াল জবাব আর নিপুণভাবে সাক্ষীকে পড়ানোর জন্য তিনি খালাস করে আনতে পারেন, এটা বেশ কয়েকবারই দেখেছে অনেকে। এজলাসে দাঁড়ালে তরুণ হাকিমরা হরিমাধবকে সমীহ করে। ভরাটি কণ্ঠস্বর, ইয়া গোল মুখে একজোড়া পুষ্ট বিড়ালের লেজের মতো গোফ, আর কণ্ঠস্বর গম গম করে এজলাসে। আদালতে তিনি যেন রয়্যাল বেঙ্গল টাইগার, চেম্বারেও সেই মূর্তি। মক্কেল এসেছে চারা ভাঙানির মামলা করতে অন্য পক্ষের নামে। তার ভাইপো নাকি জোর করে কাকার জমি দখল করতে চায়। তার রোয়া ধান গাছগুলি তছনছ করে গেছে, তাই ভাইপোর নামে মামলা করতে এসেছে শশী মোড়ল। সে বলে, ভাইপোকে ফাটকে পুড়তে হবে উকিলবাবু, এই 200 টাকা আগাম রাখেন। ভাইপোকে ফাটকে পুড়তে পারলে আরও 500। তারপরই হরিমাধব বললেন, ভাইপোকে ফাটকে পুড়তে হবে? তাহলে এদিকে আয়, আয় না। শশী মোড়ল উকিলবাবুর ডাকে এগিয়ে আসতেই এবার উকিলবাবু টেবিল থেকে জম্পেশ একটা রুল কাঠ তুলে শশীর কপালেই একটা মোক্ষম ঘা মারতে শশী আর্তনাদ করে বসে পড়ে কপালে হাত দিয়ে। আঙুলের ফাঁক দিয়ে রক্ত চুইয়ে পড়ছে টপ টপ করে। নিজের হাতের এহেন কাজ বেশ মন দিয়ে দেখছেন হরিমাধব। শশী বলে, মারলেন? কপাল ফাটিয়ে রক্তপাত ঘটালেন কেন? কি করেছিটা কি? চুপ! হরিমাধব গোফ নেড়ে ধমকালেন, একদম চুপ। তোর মামলা পাকা করার জন্যই এটা করেছি। ওহে মুহুরি! নিবারণ মুহুরি জানে এরপর তার ডাক পড়বে। সে জানে তারও কিঞ্চিত আমদানি হবে। সে জানে কি করতে হবে এরপরে, কারণ ফৌজদারি মামলা সাজাবার জন্য উকিলবাবু এসব কাজ একটু করেন। নিবারণ বলে, একে থানায় নিয়ে গিয়ে ডায়েরি করিয়ে আনবো? উকিলবাবু বলেন, শশী, একটা মিথ্যা সাক্ষীও আমি জোগাড় করে দেব, খরচা দিয়ে যাও আর থানায় ডায়েরি করিয়ে এসো। রক্তপাত হত্যার চেষ্টা একবার উল্লেখ না থাকলে তোমার ভাইপোকে হাজতে পোড়া যাবে না। এবার সব ঠিক করে দিয়েছি, ফাটকে পুড়ছি তোমার ভাইপোকে। আর হরিমাধব উকিল এবার তাই করেছে। 3-4 জন জুনিয়র উকিল আদালত বাড়ির চেম্বারে নথিপত্র নিয়ে হরিমাধবের কাছ থেকে নোট নেয়, মামলা সাজায়, সাক্ষীদের তালিম দেয় কি কি বলে যেতে হবে, কিভাবে দিনকে রাত করতে হবে। বিপক্ষের উকিলদের আনা সাক্ষীদের জেরার মুখে ধমক দিয়ে হরিমাধব ওদের সব কথাকে তালগোল পাকিয়ে দেয়, মামলা উল্টে দেয়। হুঙ্কার আর ধমকে এই হরিমাধব উকিল। কিন্তু এহেন পুরুষ সিংহ বাড়িতে গিন্নি হরিপ্রিয়ার কাছে একেবারে কেঁচো। হরিপ্রিয়ার বাবা মুর্শিদাবাদের কোনো এক গ্রামের জমিদার। বিশাল চক মেলানো বাড়ি, দেউরি, ঠাকুর দালান, কাছারি মহল, বাড়িতে জুড়ি গাড়ি সবই ছিল। বাবার আবদারে মেয়ে, ছোট ভাইয়ের চেয়ে তার আবদারই বেশি।
জমিদার বাবু দেখে শুনে মেয়ে বিয়ে দিয়েছিলেন। হরিমাধবের বাবাও ছিলেন জমিদার, তবে হরিমাধব কলেজে পড়ে এখন নাম করা উকিল। জমিদারি চলে গেছে। হরিপ্রিয়ার ছোট ভাই এখন ধান কল করে ভালো ব্যবসা করছে। তবে জমিদারি না থাকায় জমিদারি মেজাজটা যে হারিয়ে গেছে তেমনটা নয়। হরিমাধবের শালা বাবুরও রয়েছে তেমনই দাপট। তার তুলনায় হরিমাধব বাড়িতে নিরীহ নিপাট একটি মানুষ, আর সেটা হয়েছে ওই স্ত্রী হরিপ্রিয়ার দাপটেই। জমিদারি মেজাজ তার, দশাসই চেহারা, এককালে সুন্দরী ছিল, ফর্সা গায়ের রং। সেই সুন্দরী মেয়েটি এখন যেন দারোগা। হাকিম সামলাতে জানে হরিমাধব, কিন্তু দারোগা সামলাতে অক্ষম, বিশেষ করে বাড়ির এই দারোগাকে। হরিমাধব বিকালে গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকছে। উঠোনে কলতলায় কাজের মেয়ে সাবিত্রী এক রাশ বাসন নিয়ে মাজতে বসেছে। বাড়ি ঢুকে হরিমাধব নিচে দাঁড়িয়েছে। ওপর থেকে হরিপ্রিয়ার চড়া গলা শোনা যায়, ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে কি? উঠে এসো, এসো বলছি। হরিমাধব বাবুর মেজাজ চড়ে যায়। আদালতে আজকে হাকিমের এজলাসে তাকে বেশ তর্ক করতে হয়েছে একটা ল পয়েন্ট নিয়ে। মন মেজাজ একদম ভালো নেই। গিন্নির এই হাঁক ডাকে বলে হরিমাধব, যাচ্ছি যাচ্ছি। উঠে এসো এক্ষুনি। হরিমাধব বাবু জুতো খুলে উঠে গেলেন দোতলার ওদিকের ঘরে। গিন্নির হাঁক ডাকে ওদিকে বড় বউ শেফালি আর বড় ছেলে চাইল। শেফালি স্বামীকে বলে, এত খোঁজ করে এই কাজের মেয়েটিকে আনলাম বাবার বাড়ি থেকে, মা এবার দেখছি কেউ তাড়াবে। কি সন্দেহবাতিক যে মায়ের। হরিমাধবের বড় ছেলে অধ্যাপক মধুসূদন পরীক্ষার খাতা দেখতে দেখতে বলে, তাই দেখছি, মায়ের কি যে রোগ। ওদিকে ছোট বউ দেখছে ব্যাপারটা। তার ডাক্তার স্বামী চেম্বারে যাবার জন্য পোশাক বদলাচ্ছিল। সে বলে, মায়ের এটা একটা মানসিক রোগ। ছোট বউ আইভি স্বামীকে বলে, মায়ের রোগ আবার তোমার মধ্যে সংক্রামিত হয়নি তো? দেখো বাপু। ডাক্তার হরগোবিন্দ স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলে, সে ভয় তোমার নেই। আইভি বলে, একটা কিছু না করলে বাড়িতে কাজের মেয়ে তো থাকবে না। মায়ের কি বিশ্রী রোগ বলো তো? তুমি তো ডাক্তার, দেখো না কিছু ওষুধপত্র দিয়ে। হরগোবিন্দ বলে, হে রোগ সারানোর ক্ষমতা বাবা মহাদেবেরও নেই, আমি তো তুচ্ছ। ওদিকে হরমাধব তখন গিন্নির জেরায় জেরবার। হরিপ্রিয়া মুখে পানের উপর এক ছিটে খুশবুদার জর্দা ছিটিয়ে জেরা করছে। উঠোনে হাঁ করে সাবিত্রীর দিকে চেয়েছিলে কেন? হরিমাধব দেখেছে ছোট ছেলের গাড়ি রয়েছে, বড় ছেলেও ফিরেছে কলেজ থেকে, বৌমারাও রয়েছে। হরিমাধব বলে স্ত্রীকে, আস্তে, কি যা তা বলছো? ছেলে বৌমারা রয়েছে, শুনতে পাবে না? হরিপ্রিয়া খাটে গদিয়ান হয়ে গলা আরো চড়িয়ে বলে, শুনুক, ওদের বাপের গুণের কথা শুনুক। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ছোক স্বভাব গেল না। স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে। হরিমাধব চাপা স্বরে বলে, কি হচ্ছেটা কি? জুতো খুলছিলাম, নিচে ফিতে খুলতে দেরি হচ্ছিল। থাক, আর সাফাই গাইতে হবে না। শেষবারের মতো বলে দিলাম, এদিক ওদিক চাইবে না একদম। তারপর গলা তুলে হাঁক পাড়ে কাজের মেয়ের উদ্দেশ্যে, এই সাবিত্রী, বাসন মাজা হলে রান্নাঘরে গিয়ে আনাজ কাটগে। অর্থাৎ হরিমাধব এবার চা খেয়ে চেম্বারে নামবে। তার আগেই সাবিত্রীকে উঠোন থেকে সরিয়ে দেবার কথাই বলা হলো।
হরিমাধবের বয়স এখন 60 পার হয়েছে। ওর নামে শত্রুতেও কোনোদিন কলঙ্ক অপবাদ দিতে পারেনি। চরিত্রবান সৎ পুরুষ। ভোরে উঠে স্নান করে গুরু বন্দনা পূজা গীতা পাঠ করেন। সন্ধ্যাতেও 8 ঘন্টা গুরু পূজা ভজন করে তবে চেম্বারে নামেন। বাকি সময় কাটে মক্কেল, কেস, কাবাডি আর আদালত নিয়েই। তবু গিন্নির চোখে তার মতো ভ্রষ্ট পুরুষ আর যেন কেউই নেই। ফিরতে দেরি হলে কৈফিয়ত চায় হরিপ্রিয়া। কোথায় ছিলে, কোথায় এতক্ষণ? হরিমাধব বলে, এজলাসে দেরি হয়ে গেল। এজলাস না অন্য কোনো মহিলা মক্কেলের বাড়িতে? শুধোচ্ছি নিবারণকে, দাঁড়াও। হরিমাধব বলে, দোহাই তোমার, এসব ছাড়ো তো। কি যে ভাবো, ছি 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 ছি, এসব কথা বলতে তোমার মুখে বাঁধে না? বাঁধবে কেন? তোমাকে আমার এক ফোঁটাও বিশ্বাস নাই। এই নিয়ে বউদের মধ্যেও হাসাহাসি হয়। কি কাণ্ড! ছেলেরা বলে, কাজের মেয়েটা আছে তো, মাজা শুরু করেছে আবার। হরিমাধব বাবুর উপর গিন্নির কড়া নজর। রাতে হরিমাধব বাবু কোনো একদিন বাথরুমে যাবেন। হরিপ্রিয়ার ঘুমও সজাগ। দেখেন কর্তা ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে যাচ্ছেন। হরিপ্রিয়ার মনে হয় নিশ্চয়ই ওর মতলব ভালো নয়। সেও পা টিপে টিপে কর্তার পিছু পিছু বের হয়ে আসে। এবার হাতে নাতে কর্তার কুকীর্তি ধরবেই। সেকেলে আমলের বিরাট বাড়ি, দোতলার বাথরুম বারান্দা ওদিকে। হরিমাধব বাথরুম থেকে বের হয়ে আসে। দেখে থামের আড়ালে গিন্নি সজাগ দৃষ্টিতে চেয়ে আছে। তুমি? হরিপ্রিয়া বলে, বাথরুম যাবে বলে যাবে তো, রাত দুপুরে কোথায় যাচ্ছ দেখবো না? সেই ফাঁকে দেখে হরিপ্রিয়া একতলায় নামার গেটটা সঠিক তালা বন্ধই রয়েছে। ঝি চাকররা অবশ্য একতলাতে থাকে রাতে। হরিমাধব বলে, এত ঠাকুর নাম করো, মনের এই ময়লা তবু মুছতে পারলে না। এই নিয়ে অশান্তি বাড়তেই থাকে। হরিমাধব যেন বাড়ির ছেলে বউদের সামনে একটা ক্লাউনে পরিণত হয়েছে। হরিমাধবের ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে ওঠে। হরিমাধবের নিচের তলায় নামার সময় হরিপ্রিয়াও নেমে আসে বাতের শরীর নিয়ে। চেম্বারে ঢুকিয়ে তবে উপরে উঠে যায় হরিপ্রিয়া। খবরটা 2-4 জন মক্কেলও জেনে ফেলে। সেদিন হরিমাধবের শ্যালক জমিদার তনয় এসেছে হরিমাধবের বাড়িতে। হরিপ্রিয়াও ভাইকে পেয়ে ভীষণ খুশি। হরিমাধবের অনেক দিনের বন্ধু ও শ্যালক। কমলবাবু বেশ রসিক ব্যক্তি। সন্ধ্যার পর তার একটু পানদোষের অভ্যাস আছে। জমিদারি চলে গেলেও সেই অভ্যাসটা বজায় রেখেছে কমলবাবু। হরিমাধব নিজেও সব খায় না, নিষ্ঠাবান ব্যক্তি সে, তবুও শ্যালকের জন্য বিলাতি মদ, কাজু বাদাম, কাটলেট এসব আনিয়েছে। হরিমাধব কমলকেই পেয়ে আজ বলে হরিপ্রিয়ার ওই সন্দেহ বাতিকের কথাটা। বলে, তোমার দিদি তো আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে ঘরে বাইরে, যা সন্দেহ বাতিকর। কমল তখন সবে গ্লাসে চুমুক দিয়েছে। সে কথাটা শুনে বলে, সে কি, তুমি তো একদম নিরামিষী লোক, মদ মেয়ে ছেলে কোনো বাতিকই নেই, তোমাকে সন্দেহ করে দিদি? সন্দেহ বলে সন্দেহ, ছেলে বউদের সামনে যা তা বলে, লজ্জায় মাথা কাটা যায়। বাড়ির কাজের মেয়ে, ওই বুড়িকে নিয়ে সন্দেহ? হেসে ওঠে কমল। হরিমাধব বলে, তুমি হাসছ, এদিকে আমার কাঁদতে ইচ্ছা করছে। এক সময় মনে হয় সংসার ছেড়েই কোথাও চলে যাই, যেদিকে দু চোখ যায়। কমল বলে, জল অনেক দূর গড়িয়েছে দেখছি।
এক কাজ করতে পারো, ফল হবেই হবে। কি? হরিমাধব আশান্বিত হয়ে শুধোয় সেই পরিত্রাণের পথের কথাটা। কমল গলায় এক ঢোক মদ ঢেলে বলে, আমি শুধু এদিক ওদিক করি হরিদা, এই নিয়ে কথা বলতে দিলাম মুষ্টিযোগ প্রয়োগ করে একদিন, ব্যাস তারপর থেকে ঠান্ডা। তাই বলছি হরিদা, তুমিও একদিন মুষ্টিযোগ দিয়ে দাও দিদিকে বেশ কড়া ডোজে। হরিমাধব শ্যালকের এহেন পরামর্শে চমকে ওঠেন। বলছো কি হে নীলকমল? হ্যাঁ, নিজের স্ত্রীকে প্রহার মারধর করতে হবে? ছেলেরা বড় হয়েছে, বৌমা নাতিপুতি রয়েছে, কি ভাববে কি তারা? না 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 না, এ হতে পারে না। 5 জন শুনলে কি বলবে? ছি 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 ছি, ছি ছি করবে যে। কমল মদের গ্লাসে চুমুক দিয়ে বিজ্ঞের মতো রায় দেয়, তাহলে তোমার বাঁচার পথ আর নেই। ওইসব পাঁচালি শুনে যাও, তোমাকে বাঁচাবার আর কোনো পথই আমি দেখতে পাচ্ছি না। কমল বেশ কৃতী পুরুষ, ব্যবসাতেও ভালো করেছে, নানা জনকে চড়িয়ে খায়। সদরের নেতাদেরও সকলে কমলবাবুকে সম্মান করে, তার কাছে নানা পরামর্শ নিতে আসে আপদে বিপদে। হরিমাধব বলে, কমল, তোমার মাথায় অনেক রকম মতলব খেলে শুনেছি, আমাকে পরিত্রাণের একটা পথ বাতলাও ভায়া, নইলে শেষমেশ সংসার ছেড়েই চলে যাব কোথাও। কমল তখন কয়েক পেগ চড়িয়েছে, নেশাটা গোলাপি রং ধরেছে। কমলের মাথায় এবার একটা আইডিয়া আসে। সে বলে, হরিদা, একটা পথ আছে। মারধর করতে হবে না তো? হরিমাধব ওইসব অপ্রিয় কাজ করতে পারবে না, তাই ওই কথা বল। আরে না না, এ একেবারে অন্য পথ। ঠিক মতো যদি চালটা দিতে পারো, আমার দিদি একেবারে মাত হয়ে যাবে। আচ্ছা, তোমার পুজোর ছুটিতে কোর্ট কতদিন বন্ধ থাকে? তা ধরো ওই মাসখানেক। হরিমাধব জানায়, তাহলে কটা দিন মুখ বুঝে দিদির থ্যাতলানি খাও, তারপরই ব্যাস। কুমোরের ঠুকঠাক আর কামারের এক ঘা, একেবারে মোক্ষম ঘা। তা কি করতে হবে বলবে তো? হরিমাধব শুধোয়। কমল বলে, সময়েই বলবো। হরিমাধবের জীবন যেন বিষিয়ে উঠেছে গিন্নির এই বাতিকে। সাবিত্রীর কাজ চলে গেছে, ছেলেরা কদিন কষ্ট করে ছোট বউয়ের গ্রাম থেকে এক বয়স্কা বিধবাকে এনেছেন কাজের জন্য। ছোট ছেলে মাকে বলে, সারা পাড়ার লোক, কাজের লোকেরা জেনে গেছে তোমার কথা, আর পাগলামিটা করো না। হরিপ্রিয়া বলে, তোরা আমার দোষী দেখলি, তোদের বাপ তার গুণের কথা জানিস? আদালতে এক মানুষ আর ঘরে পাড়ায় নজর দোষ গেল না। ছেলে সরে পড়ে, বউরা আড়ালে হাসাহাসি করে। হরিমাধব বাবু সেদিন না খেয়েই আদালতে চলে যান, কাজে তার একেবারেই মন লাগে না। পুজোর ছুটিটাও পড়ে গেল। রাতের বেলায় উঠে বাথরুম যাবেন, দেখেন তার ধুতির সঙ্গে গিন্নি জম্পেশ করে শাড়ির আঁচল বেঁধে রেখেছে, অর্থাৎ হরিমাধব বাবুকে যেন বেঁধে রাখা হয়েছে। গিন্নিও জেগে গেছে। শুধোয়, কোথায় যাওয়া হচ্ছে চুপে চুপে? ওই নতুন মেয়েটার দিকেও নজর পড়েছে এর মধ্যে। থামবে? কেন থামবো? হরিপ্রিয়াও গর্জে ওঠে। ছেলে বৌমা জেগে গেছে। বড় ছেলে বলে, মা কি পাগল হয়ে গেল? ছোট বউ বলে ডাক্তারকে, কি ব্যাপার গো, রাত দুপুরেও বুড়ো বুড়ির নাটক? হরিমাধব বাবু চুপ করে যান। অবশ্য হরিপ্রিয়া তখনও গজগজ করছে, স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে।
হরিমাধবের মনে পড়ে এবার কমলের কথাগুলো। এবার একেবারে সেও তৈরি। পুজো আসছে, বাড়িতে সমারোহ শুরু হয়েছে। হঠাৎ সকাল থেকে হরিমাধবকে আর পাওয়া যাচ্ছে না। আদালত বন্ধ, কিন্তু লোকটা গেল কোথায়? হরিপ্রিয়াও ভাবনায় পড়ে। বলা নেই কওয়া নেই, পুজোর মুখে লোকটা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল? বড় ছেলে বড় বৌমা, ছোট ছেলে ছোট বৌমা এবার মাকেই দায়ী করে। লোকটা শিবের মতো সৎ, সারাদিন খেটেছে, পয়সা এনেছে, তাদের মানুষ করেছে। আর মা তুমি সেই সম্মানীয় লোকটাকে দিন রাত শুধু শাসন করেছো আর যা নয় তাই কথা বলেছ। ছোট ছেলে এসব জানায়। সারা শহরের মানি লোকটাকে তুমি পদে পদে অপমান করেছ, আর তাই অতিষ্ঠ হয়ে লোকটা ঘর ছেড়েই চলে গেল। পুজো এসেছে। হরিপ্রিয়া এখন একেবারে নীরব। বাড়িতে তার যত ঝগড়া হতো সব তো স্বামীর সঙ্গেই। আজ সেই লোকটা নেই। উৎসব আনন্দের দিনে কোথায় যে রইল কে জানে। অবশ্য ছেলেরা পরামর্শ করে অন্যদের জানিয়েছে বাবা কেদারপত্রী গেছেন। তারা আসল খবরটা জানে না। হরিপ্রিয়া নাওয়া খাওয়া ছেড়ে একেবারে চোখের জল ফেলেই চলেছে। মানুষটাকে হারিয়ে আজ বুঝেছে যে সত্যি স্বামীকে সে অকারণে লাঞ্ছনা অপমানই করেছে। এবার দেবতার চরণে মাথা ঠোকে, মানুষটাকে ফিরিয়ে এনে দাও ঠাকুর। কিন্তু পুজো কেটে গেল, হরিমাধবের কোনো খবর নেই। ছেলেরাও এবার ভাবনায় পড়ে, কোনো বিপদ আপদ হলো কিনা বাবার কে জানে। হরিপ্রিয়া কদিনেই আধখানা হয়ে গেছে, আর সে কথা বলতে চায় না, শুধু চোখের জল ফেলে ঠাকুর দেবতার পায়ে মাথা ঠোকে। কিন্তু হরিমাধবের কোনো দেখা নাই। কমল এসব খবর পেয়ে আসে দিদির কাছে। দিদির সেই তেজ দাপট আর কিছুই নেই, এখন সব ঠান্ডা। ভাইকে দেখে বলে, আমার কি সর্বনাশ হলো রে, লোকটা বিভাগী হয়ে গেল, কোথায় যে চলে গেল। কমল বলে, তোমারই সন্দেহবাতিকের জন্য সংসার ছেড়ে চলে গেছে। গুরুদেবের আশ্রমে খবর নিয়েছ? হ্যাঁ রে, সেখানেও যায়নি। তাহলে গেল কোথায়? ভাবছে কমল। হরিপ্রিয়া বলে, আমারই দোষ, যা তা বলেছি ওকে। আর কোনো দিন এসব কথা বলবো না ভাই, তুই লোকটাকে খোঁজ কমল। কমল বলে, কাশীপুর শ্মশানে অনেক বড় সাধু আসে, তারা ভূত ভবিষ্যৎ সব জানে। সেখানেই নিয়ে চল, যদি তারা ওর সন্ধান দিতে পারে। চল ভাই চল। হরিপ্রিয়া এখন একেবারে অন্য মানুষ। কমল বলে, সেখানে গিয়ে কি পাবে তাকে? তা এত করে বলছো যখন, কাল সকালে গাড়ি পাঠাবো, যেও। কমল বাড়ি ফিরে দেখে হরিমাধব কাগজ পড়ছে তার বাগান বাড়িতে। হরিমাধব কমলকে দেখে বলে, ও বাড়ির কি খবর হে? আর তোমার দিদি? একেবারে নেতিয়ে পড়েছে ঠাকুরন, মনে হয় ওষুধ ধরেছে। হরিমাধব বলে, এভাবে আর তোমার বাগান বাড়িতে কদিন গা ঢাকা দিয়ে থাকবো ভায়া? কমল বলে, ওই তোমার দোষ, বিয়ের পয়লা রাতে বউয়ের কাছে হম্বিতম্বি দেখাতে পারোনি আমার মতো, তাই ভুগছো। এবার একটা দিন বেশ জমিয়ে অভিনয় করতে হবে, তাহলেই ব্যাস, তাহলেই কিস্তি মাত। অভিনয় করতে হবে? কমল বলে, বার লাইব্রেরির নাটকে বাল্মীকি বিশ্বামিত্রের পাঠ তোমার একচেটিয়া। কাল কাশীপুরের শ্মশানে সাধুর রোল করতে হবে, লাস্ট সিন। মেকআপ করার লোকও এনেছি, যা যা বলবো শুধু করে যাও, ব্যাস। তারপর দেখবে আমার দিদি ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট।
হরিপ্রিয়া ব্যাকুল হয়ে এসেছে কমলের এখানে। কমল বলে, চলো মহাশ্মশানে। শ্মশানে এক নতুন সাধু এসেছেন, কে জানে হরিদা মনের দুঃখে সন্ন্যাসী হয়ে গেল কিনা। ও কথা বলিসনি কমল, তার কিসের দুঃখ যে সন্ন্যাসী হবে? কমল বলে, মনের দুঃখে? দুঃখ তো তুমি তাকে কম দাওনি দিদি। আরো সব বলিস না ভাই, আমার ঢের শিক্ষা হয়েছে। চল চল, যদি তার সন্ধান পাই সেখানে। কাশীপুর শ্মশানে একটা নদীর তীরে বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে শিরীষ, শেওড়া, নিম, আকাশমণি আর নিচে ঘনলতার জঙ্গল। ওরই এখানে ওখানে দু একজন সাধু ধ্যানস্থ হয়ে রয়েছে। হরিপ্রিয়ার দামি শাড়ি ধুলায় লুটোচ্ছে। কাটা ঝোপ আকন্দ বনের ভিতরে সে খুঁজছে একজনকে ব্যাকুল ভাবে। কমল অবশ্য স্টেজ রেডি করে রেখেছিল। সকালে হরি মাধবকে মেকআপ দিয়ে এখানে একটা বড় শেওড়া গাছের নিচে চালা করে বসিয়ে দিয়ে রেখে গেছে। ইয়া দাড়ি, পরনে রক্তাম্বর, গলায় অনেক হাবি জাবি মালা, গায়ে ছাইও মাখানো। হরিমাধবের দাড়ি কুটকুট করছে। হঠাৎ হরিপ্রিয়াকে দেখে চাইল। হরিপ্রিয়া তাকে দেখেই চিনতে পেরেছে, পিছনে কমল। হরিপ্রিয়া এসে পায়ে লুটিয়ে পড়ে কান্না ভিজে গলায় বলে, এ কি হাল হয়েছে তোমার? এই শেওড়া গাছের নিচে বসে আছো নিজের ঘর সংসার ছেড়ে? ওগো, ঘাট হয়েছে আমার, বাড়ি চলো। হরিমাধব এবার বাল্মীকি সেই ডায়লগ বলে, সংসার ওসব মায়া, অনিত্য। সেই মায়ার সংসার ছেড়ে মহামায়ার কৃপা লাভের জন্যেই এখানে এসেছি। তুমি যাও বাড়ি ফিরে। ছেলে বৌমারা কত ভাবছে তোমার জন্য, দাদু ভাই কত কান্না করছে জানো? দুদিন কাঁদবে, তারপর ভুলে যাবে। একবার যখন অনিত্যকে ছেড়ে এসেছি আর ওখানে যাব না। ওং হরি ওম বলে হরিমাধব নীরব হয়ে যায়, যেন সত্যিই তিনি সমাধি লাভ করেছেন। হরিপ্রিয়া এবার পায়ে মাথা ঠোকে। আমার ঘাট হয়েছে, আর ওসব পাপ কথা কোনো দিন মুখে আনবো না। তোমার পা ছুঁয়ে বলছি, ওগো একবারটি ঘরে চলো। তপস্যা সেখানেই করবে, কাজকর্মও করবে, এসবও করবে, একদম শান্তিতে। আমি কোনো কথা বলবো না, আর যদি বলি আমার পোড়া জীব তবে খসে যাবে। কমল বলে, হরিদা, দিদি এত করে বলছে, ঘরেই চলুন। সংসারই তো স্বর্গ, ঘরই তো মন্দির। হরিমাধব বলে, তুমি বলছো কমল, শেষে আবার সেই অশান্তি? হরিপ্রিয়া বলে, তোমার পা ছুঁয়ে বলছি, আমার ভুল ভেঙেছে। যে এক কথায় ঘর সংসার ছাড়তে পারে তার মনে কোনো পাপ নেই। তুমি একবারটি ঘরে চলো। হরিমাধব অস্ফুট স্বরে বলে, হরি ওম তৎসৎ, চলো। তবে কথার খেলাপ হলে এবার হিমালয়ে চলে যাব। কমল বলে, দিদি তুমি বাড়ি যাও, আমি হরিদার দাড়ি গোঁফ কাটিয়ে ধোপ দুরস্ত করে বাড়ি নিয়ে যাচ্ছি। যদি না যায়? হরিপ্রিয়া বলে ওঠে। কমল বলে, আরে আমি তো আছি, ওকে নিয়েই বাড়ি ফিরবো, ভয় নেই ভয় নেই। পাড়ার সকলে জানে হরিমাধব কেদার বদ্রী থেকে ফিরেছে। বাড়িতে আজ আনন্দের পরিবেশ। সন্ধ্যায় কমল আজ বেলাতি মদ নিয়ে এসেছে। হরিমাধব কাটলেট খাচ্ছে। কমল বলে, কেমন বুঝছো হরিদা? হরিমাধব বলে, অল কোয়াইট ইন দ্য হোম ফ্রন্ট। তোমার দিদি এখন একেবারে অন্য মানুষ হে, আর কোনো কথাই নেই। বেশ শান্তিতে কাজটা হয়েছে, ঘরেও শান্তি নেমেছে।
কমল বলে, তাহলে আমার এলেম আছে বলো? হরিমাধব আজ কমলের কেরামতিকে আর অস্বীকার করতে পারে না। শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি। বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।